গুড ইভিনিং নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি ঠিক সন্ধ্যে 6টায় জেলা থেকে সরাসরি। ঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করানোর চক্রান্ত, বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেত্রীর। সংবিধান মানছে না কেন্দ্র কমিশন, প্রশাসনের খোলনলচে বদল তার ইঙ্গিত। কমিশন বিজেপিকে কড়া আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে তো অঘোষিত না, ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা। প্রেসিডেন্ট রুল করে মোদিজিকে ইলেকশন করতে হচ্ছে। বাংলার মানুষকে এত ভয়। বাংলা ওদের অনেক দিনের টার্গেট, কারণ ওরা চায় না বাংলার রাজ্যটা থাক, বাংলার অস্মিতা থাক, বাংলার ইতিহাস থাক, বাংলার ভাষা থাক। দিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টার্গেটেড বেঙ্গল বিকজ দে আর ভেরি জেলাস। সংবিধান কিছু নেই এদেশে, কোনো আইন বলে কিছু নেই। টোটাল আইনটাকে মোদী সরকার বেলাইন করে দিয়েছে। মানুষ কার কাছে গিয়ে বিচার পাবে? বিচারের সব জায়গাগুলোকেই তো কিনে নিয়েছে, হয় জুজুর ভয় নয় লোভ। কাজেই মোদির হাত থেকে দেশ উদ্ধার করা আমাদের প্রথম প্রায়োরিটি। আমার সঙ্গে সরাসরি আবির, কোন প্রেক্ষাপটে কেন মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন? দেখো, গত কয়েকদিন ধরে প্রশাসনিক ক্ষেত্রে যেভাবে একের পর এক বদলি করা হচ্ছে, বিভিন্ন সময় দাঁড়িয়ে নির্বাচন কমিশন যে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছে, তা একটি রাজ্য চালানোর পক্ষে বা প্রশাসনিক ক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন ক্ষেত্রে বাধার সম্মুখীন হওয়ার মতো বিষয়। এবং বেশ কতগুলো বিষয় জড়িত থাকে যেগুলো কি রাজ্য পরিচালনা করার ক্ষেত্রে সেগুলোর দায়িত্ব নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর সাধারণত ক্ষেত্রে যারা আধিকারিকরা রয়েছেন সেই আধিকারিকদের গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু যে সমস্ত চেনা আধিকারিকরা রয়েছেন যারা এখানে কাজ করে অভ্যস্ত, তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া, বিভিন্ন ক্ষেত্রে কাজে বাধা দান করা, এবং একই সঙ্গে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটাকে উল্লেখ করেছেন যে ইকোনমিক্যালি ব্লকেড, অর্থনৈতিকভাবে যে বাধা দেওয়ার চেষ্টা লাগাতার করে আসা হয়েছিল, তার যদি পূর্ণ রূপ দেখতে পাওয়া যায় তাহলে বর্তমানে নির্বাচন ঘোষণা হওয়ার পর যে ধরনের পরিস্থিতি বা চেহারা তৈরি করা হয়েছে তাতে তারা মনে করছেন যে ঘোষিত করার তো দরকার নেই, এখনই যে ধরনের আচরণ তারা করছেন তাতে মনে করা হচ্ছে তারা যেন রাষ্ট্রপতি শাসন তারা জারি করে ফেলেছেন। একই সঙ্গে তৃণমূল কংগ্রেস এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত কটাক্ষ করে উল্লেখ করেছে যে সাংগঠনিক ক্ষেত্রে দাঁড়িয়ে বারবার ধরে লড়াই করতে নেবে, নির্বাচনের ক্ষেত্রে যেভাবে বিরোধীরা পরাস্ত হয়েছে, বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে তারা সেই সাংগঠনিক ক্ষেত্রে দুর্বলতাকে ঢাকার জন্য এই ধরনের প্রক্রিয়াগুলোকে ব্যবহার করা হচ্ছে, প্রশাসনিক ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা তৈরি করা হচ্ছে এবং এই অফিসারদেরকে কার্যত বারবার ধরে বদলি করে বিভিন্ন জায়গাতে পাঠিয়ে দিয়ে, ভিন রাজ্যে পর্যবেক্ষক করে পাঠিয়ে দিয়ে আসলে মানুষের যাতে সমস্যা তৈরি হয় প্রশাসনিক ক্ষেত্রে সেটাকে তৈরি করে দেওয়া হচ্ছে, যা কার্যত এই প্রেসিডেন্সিয়াল রুল লাগু করার মতো বিষয়। এবং সেই প্রসঙ্গেই আজকে কটাক্ষ করতে গিয়ে বিজেপি এবং কমিশনের ভূমিকা নিয়ে তোপ দেখে উল্লেখ করেছেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, সঙ্গে থাকো। বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ আর বিহারের কয়েকটি জেলা নিয়ে আলাদা রাজ্য তৈরির পরিকল্পনা। বিজেপি সরকারের বিরুদ্ধে এই অভিযোগ তৃণমূল নেত্রীর। বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, এর আগেও আমরা দেখেছি ধর্ণা মঞ্চে বারবার সরব হয়েছেন তিনি, তারপর আবারও তিনি বললেন বাংলা ভাগের চক্রান্তের কথা বললেন, বঙ্গভঙ্গের কথা বললেন। প্রিয়াঙ্কা, তোমার মনে আছে নিশ্চয়ই যে বেশ কতগুলো পোস্ট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় এবং যেখানে উত্তরবঙ্গ বিহারের কিছু অংশ নিয়ে ভিন রাজ্য তৈরি করা হবে এই উল্লেখ করা ছিল। এবং ধর্ণামঞ্চ থেকে বিষয় নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক ঘন্টার মধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয় যে সেই পোস্টগুলো মিথ্যা, এই ধরনের কোনো ভাবনা চিন্তা তারা করেননি। এবং তারও পরে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে উল্লেখ করেছিলেন যে যেহেতু তিনি এই বিষয় নিয়ে প্রতিবাদ করেছেন সেই কারণে এই বক্তব্যকে কার্যত অস্বীকার করা হচ্ছে। কিন্তু তিনি বলছেন যে এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময় উত্তরবঙ্গের বিভিন্ন যারা জনপ্রতিনিধি রয়েছেন বিজেপির তরফ থেকে, তারা বিভিন্ন সময় ধরে আলাদা রাজ্য গঠনের দাবি, আলাদা করে ভাগ করার যে দাবির কথা উল্লেখ করেছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে যে নির্বাচনের পর ডিলিমিটেশন করা হবে, আবার নতুন করে সমীক্ষা করা হবে, এনআরসি করা হবে, এই সমস্ত ভাবনা চিন্তা যে রয়েছে সেই প্রসঙ্গের কথা অবতারণা করেছেন এদিনকে তিনি। এবং তিনি ঘোষণা করেছেন আসলে এর মধ্যে দিয়ে মানুষজনকে একটা ভয়ের পরিবেশের মধ্যে নিয়ে যাওয়া, চাপ তৈরি করার কৌশল নিয়ে তারা রেখেছেন। এবং যেহেতু এই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে নির্বাচনে লড়ে গিয়ে তারা বারবার ধরে পরাস্ত হয়েছেন, তাই আগামী দিনে ডিলিমিটেশন করে নিজেদের মতো সুবিধা মতো কোনোটি জায়গা তৈরি করে সেখান থেকে বেশি সংখ্যক আসন বা রাজনৈতিক
রাজনৈতিকভাবে কর্তৃত্ব স্থাপনের চেষ্টা করতে পারে হচ্ছে বিজেপি। এই বিষয়ে কার্যকাজে কটাক্ষ করে এবং একই সঙ্গে আক্রমণ করে বুঝিয়েছেন যে এগুলোর তারা কোনোটাই করতে দেবেন না এবং গোটা বিষয় নিয়ে তারা যে পাল্টা ময়দানে নেমে রাজনৈতিক লড়াই করবেন আগামী দুদিনের মধ্যে যা শুরু করে দেবেন সেই প্রসঙ্গের কথা ওইদিনকে উল্লিখিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতে। বেশ, প্রত্যেকবার ইলেকশনই অবশ্য আমরা নির্বাচন কমিশনের বা বিজেপি সরকার যেদিন থেকে ক্ষমতায় এসছে তার চক্রান্ত আমরা অনেক লক্ষ্য করেছি, কিন্তু এবারে চক্রান্ত সমস্ত চক্রান্তকে ছাড়িয়ে গেছে। যেন তেন প্রকারণে বাংলা দখল করে ওরা বাংলা রাজ্যটাকেই তুলে দিতে চায় এবং আগামী দিন আপনারা দেখেছেন আমরা প্রতিবাদ করেছিলাম, প্ল্যান আছে উত্তরবঙ্গটা টোটাল বাদ দিয়ে বিহারের কিছু অংশ নিয়ে আবার আরেকটা নতুন রাজ্য তৈরি করা। ভোটের পরে আরো নামবাদে পরিকল্পনা, ডিলিমিটেশন, এনআরসি, সেন্সাসের নামে ভোটাধিকার কারার ষড়যন্ত্র, বিজেপির বিরুদ্ধে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন হয়তো পরে বলবে, আমরা যেটা শুনেছি এই ভোটের পরে আবার ডিলিমিটেশন করবে। ডিলিমিটেশন মানে হচ্ছে আগামীবার মোদী সরকার জিতবে না, ক্ষমতায় আসবে না, কারণ মানুষ ওনাদের দেশের মানুষ পছন্দ করছে না, বাংলা তো নয়। এবং তাই 1 ডিলিমিটেশন, 2 এনআরসি, 3 সেন্সাসের নামে মানুষের নাম আরও বাদ দেয়া, এটা ওদের পরিকল্পনা। দেশের মানুষকে সর্বহারা করে দেওয়ার ও এক গভীর চক্রান্ত মোদী সরকার করছে। প্রতি শুক্রবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে কমিশন, কিন্তু আদৌ কি আজ প্রকাশ হবে ভোটার তালিকা? প্রথম সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে জোরালো সংশয়। এসআইআরে এখনো পর্যন্ত 23 লক্ষ নামের নিষ্পত্তি। প্রতি শুক্রবার সাপ্লিমেন্টারি লিস্টের সিদ্ধান্ত কমিশনের। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, আদৌ কি আজ প্রকাশ হবে ভোটার তালিকা? দেখো, নির্বাচন কমিশন বলছে জুডিশিয়াল অফিসারদের তরফে বুথ ভিত্তিক তালিকা দিয়ে দিলেই তারা আজই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে দেবে। অর্থাৎ নির্বাচন কমিশন এটাই দাবি করছে, গোটা প্রক্রিয়াটাই জুডিশিয়াল অফিসারদের ওপর নির্ভর করছে। গতকাল পর্যন্ত তারা 7,000 বুথের সাপ্লিমেন্টারি তালিকা তৈরি করে ফেলেছিল। আজ এখনো পর্যন্ত সেই সংখ্যাটা 30,000-এর কাছাকাছি পৌঁছেছে। রাজ্য জুড়ে বুথ রয়েছে 80,000-এরও বেশি। যদিও কমিশন সূত্রে জানা যাচ্ছে সব বুথের সাপ্লিমেন্টারি তালিকা তৈরি করার প্রয়োজন নেই, তার কারণ সব বুথে আন্ডার অ্যাডজুডিকেশন ভোটার নেই। উদাহরণস্বরূপ বলা যায় ঝাড়গ্রাম, কালিম্পং, দার্জিলিংয়ের মতো জেলাগুলিতে দেখা গেছে যেখানে একাধিক বুথে আন্ডার অ্যাডজুডিকেশন নেই। ফলত সেই জায়গায় 80,000 বুথের আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকা না থাকার দরুন সব বুথের সাপ্লিমেন্টারি তালিকা তৈরি করার প্রয়োজন হবে না। হাজার হাজার বুথ সাপ্লিমেন্টারি তালিকার বাইরে থাকবে। সেখানেই কমিশন মনে করছে বা দাবি করছেন, যখনই জুডিশিয়াল অফিসাররা যে যে বুথগুলির অধীনে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তারা অভিযোগের নিষ্পত্তি করেছেন, সেই তালিকা নির্বাচন কমিশন পেয়ে গেলেই নির্বাচন কমিশন সেই তালিকা প্রকাশ করে দেবে। অর্থাৎ সেটা যে কোনো সময় নির্বাচন কমিশন প্রকাশ করতে পারে। আজকে রাতের মধ্যে যদি সেই তালিকা এসে যায় আজকে রাতেও কমিশন প্রকাশ করে দিতে পারে, আগামীকাল যদি তালিকা এসে যায় আগামীকালও প্রকাশ করে দিতে পারে। যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, কিছুক্ষণ আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বিভিন্ন জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকেও একটা ইঙ্গিত দিয়েছেন যে সাপ্লিমেন্টারি তালিকা আজই প্রকাশ হোক বা আগামী 2-3 দিনের মধ্যেই প্রকাশ হোক, যখনই প্রকাশ হবে যেন তারা আইন শৃঙ্খলা নিয়ে সতর্ক থাকে। অর্থাৎ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের এই নির্দেশ থেকে এটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে। যখনই জুডিশিয়াল অফিসাররা যে বুথগুলির অধীনে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে সেই বুথগুলির তালিকা যখনই জুডিশিয়াল অফিসাররা পাঠিয়ে দেবেন, নির্বাচন কমিশনের সফটওয়্যারে আপলোড করে দেবেন, তখনই কমিশন প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে দেবে। সেটা আজও হতে পারে, আগামী 1-2 দিনের মধ্যেও হতে পারে। তবে আজ তালিকা প্রকাশ হবে নাকি সেটা এখনো পর্যন্ত কোনো স্পষ্ট আভাস নেই নির্বাচন কমিশনের তরফ থেকে। বেশ, এসআইআর এর নামে বেছে বেছে ভোটারদের নাম বাদ। এখনো সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ না হওয়ায় কমিশনকে তোপ তৃণমূল নেত্রী। মোদী শাহের অফিস থেকে আধিকারিকদের হুমকি দেওয়ার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআরের যে লিস্ট আজকে বেরোনোর কথা ছিল সেটা আজও বেরোয়নি। এই করে করে দিনগুলো নষ্ট হচ্ছে। 22 লক্ষ 60 লক্ষের মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে।
পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে। হিন্দুদেরও অনেকের নাম বাদ, রাজবংশীদের নামও বাদ, মতুয়াদেরও অনেকের নাম বাদ। এরা হচ্ছে বকধার্মিক, ধর্মের নামে বাতুলতা করে। সব জায়গায় আমরা গণতন্ত্রের যে জায়গাগুলো, প্রত্যেকটা জায়গা আমরা ঠক ঠক করেছি, আবেদন পৌঁছে দিয়েছি কলকাতা থেকে দিল্লি। ভোটাধিকার মানুষের দেয়াটা গণতন্ত্রের সবচেয়ে বড় সাংবিধানিক অধিকার, রাইট টু ভোট। তা 22 লক্ষ করতে যদি 15 দিন 20 দিন লাগে, তা ইলেকশন আসা পর্যন্ত প্রসেস কমপ্লিট হবে তো? এটা কি মানে জাস্টিস দেওয়ার নামে একটা ইলেকশন কমিশনের ইনজাস্টিস চলছে না? তারাই তো টোটালটা কন্ট্রোল করছে। আর ভারত সরকার, অমিত শাহর অফিস, নরেন্দ্র মোদীর অফিস ফোন করে করে যাকে পারছে থ্রেট করছে। রাজ্য পুলিশ প্রশাসনে পরপর বদল, প্রতিবাদে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর, মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা নিশানা শুভেন্দু অধিকারীর। এমসিসি চালু হওয়ার পরে উনি মুখ্যমন্ত্রীর প্যাড ব্যবহার করে রাজনৈতিক চিঠি লিখতে পারেন না। উনার যে কোম্পানি তৃণমূল কংগ্রেস আঞ্চলিক দল, তার প্যাডে তিনি যত খুশি লিখুক না, মুখ্যমন্ত্রীর প্যাড ব্যবহার করে নিজে মডেল কোড অফ কন্ডাক্ট ভেঙেছেন। আমি ইলেকশন কমিশনের কাছে দাবি করছি, গোটা রাজ্যে যত মুখ্যমন্ত্রীর ছবি আছে, আগে ছবি কেন সরানো হয়নি? ইলেকশন ঘোষণা হয়েছে এতদিন হয়ে গেল, কেন এমসিসি অনুযায়ী সে ছবিগুলো সরানো হয়নি? মুখ্যমন্ত্রী তার নিজের লেটার হেড প্যাড ব্যবহার করছেন, তার বিরুদ্ধে কেন ব্যবস্থা না হয়? এটা মিসইউজ অফ চেয়ার। ইলেকশন কমিশন কোন ভয়ে মমতা ব্যানার্জিকে এই সব সুযোগ দিচ্ছেন, আমরা ইলেকশন কমিশনের কাছে প্রশ্ন করতে চাই। এবার দুয়ারে চিকিৎসা, প্রতি ব্লকে চিকিৎসা পরিষেবায় ক্যাম্প, তৃণমূলের ইস্তেহারে 10 অঙ্গীকার, আরো নতুন জেলা পুরসভা তৈরি, লক্ষ্মীর ভান্ডার, বাংলার বাড়ি, জল, যুবসাথী নিয়োগ সহ 10 অঙ্গীকার। এবার আমরা দুয়ারে চিকিৎসা করব। আগে যেমন দুয়ারে সরকার করেছে, ওগুলো তো যেমন চলছে চলবেই। আমার পাড়া আমার সমাধান 8,000 কোটি টাকা দিয়েছি এলাকায় বুথে বুথে। প্রতি বছর প্রতি ব্লকে প্রতি টাউনে দুয়ারে ক্যাম্প হবে। দুয়ারে স্বাস্থ্য, আমাদের স্বাস্থ্যসাথী আছে, অনেক মেডিকেল কলেজ আছে, মাল্টি সুপার হসপিটাল আছে, প্রায় কয়েক হাজার সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে, এগুলো সব আছে। এমপি ল্যাড থেকে, রাজ্যসভার থেকেই প্রায় আইসিসিউ টাইপে প্রায় 250-300 গাড়ি করে দিয়েছি স্বাস্থ্য দপ্তরকে। আমাদের রাজ্যসভার 60 কোটি টাকা করে ওরা পায় বছরে, সেই টাকা থেকে আমরা আরও 300-400 অ্যাম্বুলেন্স করে দিয়েছি, যাতে মানুষ অ্যাম্বুলেন্সে যাতায়াত করতে পারে। মহিষাদল থানায় ঢুকে পুলিশকে ধমক শুভেন্দু অধিকারীর, স্থানীয় বিজেপি নেতাকে ফোন করে রাজনৈতিক প্রস্তাব, ওসির বিরুদ্ধে অভিযোগ শুভেন্দু অধিকারীর। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে বলবেন যে শুভেন্দু অধিকারী এসেছিল বিজেপির প্রার্থী নন্দীগ্রাম ভবানীপুরের এবং বিরোধী দলের। পীযূষ মণ্ডল ওসিকে বলবেন যে শুভেন্দু অধিকারী এসেছিল বিজেপির প্রার্থী নন্দীগ্রাম ভবানীপুরের এবং বিরোধী দলের। যেদিন ভারতীয় জনতা পার্টির প্রথম লিস্ট বেরোয়, এখানকার বিশিষ্ট নেতা, জেলার নেতা বিশ্বনাথ ব্যানার্জিকে দল মনোনয়ন দেয়নি। উনি হোয়াটসঅ্যাপ কল করে উনি এবং আরেকজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলিয়ে দিয়েছিলেন। আমাদের কাছে কমপ্লিট রেকর্ডটা আছে। আফটার এমসিসি এগুলো পুলিশের কাজ নয়। এই সেম অভিযোগ তমলুকের এসডিপিও, নন্দীগ্রামের আইসির বিরুদ্ধে আছে। আমি সতর্ক করে দিয়ে গেলাম। আপনি বলবেন আমার কাছে বিশ্বনাথ ব্যানার্জি সব রেকর্ডিং করে আমাকে দিয়েছে। এটা পুলিশের কাজ নয়। বেতন তৃণমূল দেয় না, ট্যাক্সের টাকায় বেতন পান, অশোক স্তম্ভ লাগানো আছে। বিএনএস অনুযায়ী, ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী কাজ করতে বলবেন। উনি নিজে থাকলে আমি বলে যেতাম। আমি অন রেকর্ড সিসিটিভির সামনে ডিউটি অফিসারকে খুব পোলাইটলি এবং জেন্টলি বলে গেলাম, এটা পুলিশের কাজ নয়। পার্টি অফিস, পুলিশ কমপ্লিটলি নিরপেক্ষ হয়ে যান, কেউ বাঁচাতে পারবে না। আমরা এবারের নির্বাচন অন্যভাবে করব, পরিষ্কার করতে। সতর্ককরণ করে গেলাম, এগুলো সব ভদ্র হয়ে যান, ভদ্র হয়ে যান, নইলে আইন মানতে বাধ্য করব। যা দরকার তাই করব। ইলেকশন কমিশনকে বাধ্য করাবো এমসিসি অনুযায়ী কাজ করতে, পুলিশকে বাধ্য করাবো নিরপেক্ষ হতে। এগুলো পার্টি অফিস নয়। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই পায়ে পায়ে প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। নন্দীগ্রামে প্রচারে শুভেন্দু অধিকারী, ছবি দেখাচ্ছি আপনাদের। নন্দীগ্রামে প্রচার, জনসংযোগে শুভেন্দু অধিকারী।
নন্দীগ্রামের নয়নের শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, এই নন্দীগ্রামের নয়নের শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, এই মামুনেরা ভোট দেবেন একটা ছবি দেখায়, এই ছবিটা প্রত্যেকেরই পরিচিত, অর্থাৎ অচেনা নয়। চেনা মাঠে চেনা মেজাজে দিলীপ ঘোষ, খড়গপুর সদরে ফের দিলীপ ঘোষ, প্রচারে লাঠি হাতে কেরামতি। বিজেপি প্রার্থী হওয়ায় উৎপল মহারাজকে বহিষ্কার। উৎপল মহারাজকে বহিষ্কার ভারত সেবাশ্রম সংঘের। কালিয়াগঞ্জে বিজেপির প্রার্থী উৎপল মহারাজ, তাকে বহিষ্কার করল ভারত সেবাশ্রম সংঘ। বিজেপি প্রার্থী হওয়ায় উৎপল মহারাজকে বহিষ্কার। উৎপল মহারাজকে বহিষ্কার ভারত সেবাশ্রম সংঘে। কালিয়াগঞ্জে বিজেপির প্রার্থী হয়েছেন উৎপল মহারাজ। ভারত সেবাশ্রম সংঘে থেকে সেখান থেকে প্রত্যক্ষ রাজনীতি করা সম্ভব নয়, যায় না। তো সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে রাজনীতির আঙ্গিনায় এসেছি, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। তার জন্য আমি প্রথম প্রেস মিটে সেটা বলেওছি এবং আমি সংঘকে আমার রেজিগনেশন লেটারও দিয়েছি। তারই পরিপ্রেক্ষিতে সংঘ সিদ্ধান্ত নিয়েছে যে ঠিক আছে, আমার সেই রেজিগনেশনকে তারা স্বীকৃতি দিয়েছে। এই তো, বাস, আর কিছু নেই। বিজেপিতে আবার প্রার্থী ক্ষোভ। সল্টলেকে বিজেপি দফতরে কর্মীদের বিক্ষোভ। বেলেঘাটা এন্টালি গোসাবার পদ্মপ্রার্থী অপছন্দ। খড়গপুর গ্রামীণের বিজেপি প্রার্থীকে নিয়েও ক্ষোভ প্রকাশ। খণ্ডঘোষ, কুলপি সহ একাধিক কেন্দ্রের প্রার্থী অপছন্দ কর্মীদের। প্রার্থী বদলের দাবিতে বিজেপি রাজ্য দপ্তরে বিক্ষোভ। পদ্মে ফের প্রার্থী কাটা। আলিপুরদুয়ারের জেলা নেতৃত্বকে আটকে পার্টি অফিসের তালা। প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ বিজেপিরই একাংশে। আলিপুরদুয়ার জেলার জেলা সভাপতি এবং রাজ্য নেতৃত্বদের বলা হয়েছিল সকাল থেকে আসার জন্য, তার জন্য অনির্দিষ্টকালের জন্য আজকে এই মনস্টিকার অফিস এবং ভারতীয় জনতা পার্টির অফিস টোটালটা বন্ধ। আমাদের সাথে যতক্ষণ না বসবে ওরা, আর মনস্টিকা এবং দীপক বর্মন কিসের ভয় এত কার্যকর্তাদের সাথে দেখা করার জন্য আসতে পারে না ওরা। অফিস সেক্রেটারি এবং জেলার এক্সিকিউটিভ মেম্বার অমর বাহাদুর ছেত্রী, তাদের দুজনকেও আমরা লক আপ করলাম। পছন্দ অপছন্দ থাকতেই পারে, কিন্তু সর্বোপরি যখন দল ঘোষণা করে দেয় সকলকে আমরা মেনে নিতে হয়। তো কারো যদি ক্ষোভ বিক্ষোভ থাকে তাহলে নিশ্চিতভাবে তাদের সাথে কথা বলে, তাদের কি অভাব অভিযোগ আছে সেটা শুনে তাদেরকে যদি আশ্বাস দেওয়া যায়, তাদের সাথে কথা বলা যায়। প্রার্থীকে হবে না, চেঞ্জ হবে না, তার অথরিটি তো আমি নয় না। ওনাদের যে কথা থাকবে, ওনাদের যে বার্তা থাকবে, ওনাদের যে বক্তব্য থাকবে সেটাকে শুনে নিয়ে আমাদের যারা শীর্ষ নেতৃত্ব আছে, কেন্দ্রীয় নেতৃত্ব তাদের কাছে পাঠান। ভোটের আগে টাকা বিলির অভিযোগ। করণদিঘিতে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ বিজেপির। সাদা খামে টাকা বিলির অভিযোগ। তৃণমূল প্রার্থী গৌতম পাল ও তার স্ত্রীর বিরুদ্ধেই এমনটা অভিযোগ। ভিডিও প্রকাশ করে দাবি করণদিঘির বিজেপি প্রার্থী। বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাসের অভিযোগ অস্বীকার তৃণমূলের। আমি ইমিডিয়েটলি ডিএম সাহেবকে কমপ্লেন করেছি বিষয়টা নিয়ে, এবং আরো উপর লেভেলে আমি কমপ্লেন জানাবো জিনিসটা নিয়ে। তিনি বুঝতে পেরেছে যে সাধারণ মানুষ আর তার পাশে নেই,
তাই অর্থ দিয়ে বিভিন্ন রকমের গিফট দিয়ে সেটাকে প্রলোভন দেখিয়ে মানুষের কাছে তিনি ভোট চাওয়ার চেষ্টা করছেন। এটা ইমিডিয়েটলি নির্বাচন কমিশনকে বলবো, ইমিডিয়েটলি এটার উপরে অ্যাকশন নেওয়া উচিত। এই সকল বাইরের লোকেরা আমাদের জেলায় এসে নিজেকে ভূমিপত্র বানিয়ে জাল এসসি সার্টিফিকেট বানিয়ে তারা নিজেকে ভূমিপত্র প্রমাণ করে এই সকল নোংরা রাজনীতি থেকে আমাদের করণদিকে মুক্ত করতে হবে ইমিডিয়েটলি। এনজিও প্রত্যেক বছর দুর্গাপুজো, ছট পুজো, ঈদে তারা শুভেচ্ছা বিনিময় করে। এবারও ঈদের সময় এনজিও তাদের শুভেচ্ছা বার্তা অনুষ্ঠানে আমাকে শুভ সূচনা করার জন্য ডাকে। আমি শুভ সূচনা করে দিই এবং তারা পরে শুভেচ্ছা বিনিময় করে। আমি নির্বাচনী আইনবিধি, আচরণবিধি জানি, ফলে এইরকম কোনো কাজ আমি করব না যে আচরণবিধি নষ্ট হয়।